এমনিতেই ভারতের রাজনীতিতে বিহার বরাবর একটা ব্যতিক্রমী জায়গায় রয়েছে। বিহারের নির্বাচনে ইতিমধ্যে নির্বাচন কমিশন ৩৫ লক্ষ ভোটারকে চিহ্নিত করেছে। তাদের ভোট তারা বিহারের এই নির্বাচনে দিতে পারবেন না। বিজেপি অনেকদিন ধরেই চাইছে বিহারের এই জাতপাত ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি থেকে তারা একটা মডেল তারা দিতে চায়, যেখানে সবকা সাথ সবকা বিকাশ। জনসুরাজ বিহারের সবকটি আসনে তারা প্রার্থী দেবে, ইতিমধ্যেই ঘোষণা করেছে। তারা কোনো জোটের মধ্যে নেই। রামবিলাস পাসওয়ানের যে দল লোক জনশক্তি পার্টি, যেটা এখন তার ছেলে সেটাকে পরিচালনা করছেন, তিনি হুমকি দিয়ে রেখেছেন তিনিও সব আসনে প্রার্থী দেবেন। প্রায় ৩,০০০-এর মতো গ্রাম পঞ্চায়েতে ঘুরে ঘুরে তিনি প্রচার করেছেন যে বিহারে উন্নয়ন বা বিকাশ কি করে হবে। আপনারা নিজেরাই তো উন্নয়ন বা বিকাশ কখনো চাননি। বিশেষ করে ইউথ যারা বলছেন, তারা বলছেন যে এখানে তো ভোট দেওয়া হয় হচ্ছে এক বোতল মদ আর হচ্ছে মুরগির মাংস ভাত, একদিন ভালো করে খাইয়ে দিলেই সেই প্রার্থীকে তারা ভোট দেবেন। বিহার নির্বাচনে এসআইআরের কারণে গোটা দেশের দৃষ্টি এখন কেড়ে নিয়েছে বিহার। এমনিতেই ভারতের রাজনীতিতে বিহার বরাবর একটা ব্যতিক্রমী জায়গায় রয়েছে। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেটা স্মরণ করা উচিত। তার কারণ মহাত্মা গান্ধী তিনি পূর্ব চম্পারণ থেকে ভারতের রাজনীতিতে, ভারতের স্বাধীনতা আন্দোলনে যে দিকদর্শন তিনি দিয়েছিলেন, তা শুরু হয়েছিল কিন্তু বিহারের চম্পারণ থেকে। তিনি যাত্রা শুরু করেছিলেন। তিনিও ভারতের কোনো প্রাতিষ্ঠানিক পদ কখনো অলঙ্কৃত করেননি। এরপর আসব জয়প্রকাশ নারায়ণের কথায়। জয়প্রকাশ নারায়ণ পাটনা ময়দান থেকে তার ভাষণ এবং পরবর্তী ক্ষেত্রে গোটা দেশে ইন্দিরা বিরোধী এমার্জেন্সির সময় যে আন্দোলন তিনি তৈরি করেছিলেন, যা ইতিহাসে জেপি মুভমেন্ট হিসাবে বিখ্যাত হয়ে আছে, এই সমস্তই বিহারকে গোটা ভারতবর্ষের মধ্যে একটা স্বতন্ত্র পরিচিতি দিয়েছে। জয়প্রকাশ নারায়ণও কখনো প্রাতিষ্ঠানিক কোনো পদ অলঙ্কৃত করেননি। মুখ্যমন্ত্রী হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে, রাষ্ট্রপতি হতে হবে, এইসবের ধার তিনি ধারেননি, কিন্তু গোটা ভারতবর্ষকে তিনি জাগিয়ে তুলতে পেরেছিলেন। বিহারের রাজনীতি বরাবর জাতপাত নির্ভর। বিহার আর উত্তরপ্রদেশের কথা বলেই সেখানে বলে ওখানকার রাজনীতি তো জাতপাত নির্ভর, অর্থাৎ কোন জাতির কে প্রার্থী হয়েছেন সেই প্রার্থীর বিরুদ্ধে অন্য জাতিগোষ্ঠী সে তার একটা প্রার্থী দিয়ে দিয়েছে। এরকম বিভিন্ন প্রার্থী বিভিন্ন জাতির মাধ্যম দিয়ে তারা রাজনীতিটা করে এসেছেন। বিহারের রাজনীতিতে তাই মাফিয়া, দুর্নীতি এই সমস্ত রয়েছে। তার মধ্যেও রয়েছে জনগণের মধ্যে এক অপরিসীম আত্মত্যাগ। বিভিন্ন ক্ষেত্রেই তারা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যান এবং পরিযায়ী শ্রমিক হয়ে গিয়ে তারা বিভিন্ন রাজ্যে স্থানীয় যারা মানুষ রয়েছেন, ভূমিপুত্র, তাদের সাথে প্রায়শই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই ধরনের ঘটনা এখন সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি। বিহারের নির্বাচনে ইতিমধ্যে নির্বাচন কমিশন ৩৫ লক্ষ ভোটারকে চিহ্নিত করেছে। তাদের ভোট তারা বিহারের এই নির্বাচনে দিতে পারবেন না। এই সংখ্যা আরও বাড়বে, সেটা নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। এই যে ভোটাররা যারা বাদ পড়েছেন, তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে মৃত ভোটার। তারা মারা গেছেন, অথচ সেটা কখনোই সংশোধন সেভাবে হয়নি। নির্বাচন কমিশন তার দায়িত্ব নেয়, কিন্তু মৃত ভোটারের ভোট দেওয়ার নিরিখে যে বিহার একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে সেটা বোঝা যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় ৩ লক্ষের বেশি মৃত ভোটারের ভোট ক্যান্সেল হয়েছে। এছাড়াও প্রায় ২৬ লক্ষ ভোটার এরকম রয়েছেন যারা অন্য রাজ্যে স্থানান্তরিত হয়েছেন, সেই রাজ্যেই তারা ভোট দেন। ফলে বিহারের ভোটের নামে
তাদের নামটা রয়েছে কিন্তু তারা সেখানে এসে ভোট দেন না। বিষয়টাকে নিয়ে কখনোই সেরকম কেউ গুরুত্ব দেয় না। তার কারণ অনেকেই যদি বলে যে সে ভোট দেবে কি না, অনেক মানুষ আবার বিরক্ত হন যদি কেউ কোনো রাজনৈতিক দল থেকে এটা জিজ্ঞাসাবাদ করেন। অনেকে বিরক্ত হন, না তিনি আসতে পারেন, ভোট দিতেও পারেন। এইভাবে ভোটার কার্ড বাঁচিয়ে রাখা হয়, কিন্তু তারা অনেকেই জানতে পারেন না যে তার ভোটটা কিন্তু অন্য কেউ দিয়েও দিতে পারেন। রাজনীতিতে এসব হয়, তারপর এই নিয়ে বিশাল শোর শরাবা হয়। এইভাবে একটা দেশের গণতন্ত্র যদি চলতে থাকে, সেই গণতন্ত্রে যতটাই উজ্জীবিত বলে মনে হোক না কেন, সেই গণতন্ত্র পারফেক্ট তো নয়, ইমপারফেকশনে ভর্তি। এরকম একটা জায়গায় নির্বাচন কমিশন জানে প্রচণ্ড বিতর্ক হবে এসআইআর কারণে। তার কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যদি হয় তাহলে এরকম অনেক ভোটার বাদ যাবে, এবং তার সাথে কোথাও একটা জায়গায় এই বিষয়টা সামনে এসেছে যে বাংলাদেশ থেকে যারা ইল্লিগ্যাল ইমিগ্র্যান্টস, এই ইল্লিগ্যাল ইমিগ্র্যান্টসের মধ্যে বাংলাদেশের আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশে এরকম অনেকেই রয়েছেন যারা বাংলাদেশ হবার পর তাদের পাকিস্তান নেয়নি, মহাজির যাদেরকে বলা হয়, সেই মুসলমানদের অনেকেই রয়েছে উর্দু স্পিকিং মুসলিম, তারা নাকি নেপাল এসব বর্ডার দিয়ে ঢুকেছে এবং অনেকেই হচ্ছে তারা ভোটার হয়েছেন। এরকম অনেক নেপালি এবং তার সাথে হচ্ছে মায়ানমারের যারা লোক রয়েছেন, সেখানকার অধিবাসী, তারাও নাকি বিহারে ভোটার হয়ে গেছে। এইটা যদি হয় তাহলে নিঃসন্দেহে এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, চিন্তার বিষয়, এবং সেটাকে পরিশুদ্ধ করার কাজ নিশ্চয়ই নির্বাচন কমিশন নেবে। তার কারণ সুষ্ঠুভাবে যাতে ভোট হয় ভারতের সংবিধান অনুযায়ী। অনেক ক্ষেত্রেই নির্বাচন কমিশন এত বড় দেশে নির্বাচন করতে গিয়ে তারা নির্বাচন করেছেন, কিন্তু নির্বাচন করতে গিয়ে অনেক প্রশ্নের সামনে তাদের গিয়ে দাঁড়াতে হয়। এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির একটা টার্গেট অবশ্যই রয়েছে বিহারে। আমি আগেও বেশ কয়েকটা ভিডিওতে এই বিষয়টাকে পর্যালোচনা করেছি, আগামী দিনে আরও হয়তো করতে হবে। তার কারণ বিজেপি অনেক দিন ধরেই চাইছে বিহারের এই জাতপাত ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি থেকে তারা একটা মডেল তারা দিতে চায় যেখানে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু সেই মডেল বিহারে কিছুতেই কার্যকর হচ্ছে না। অন্যদিকে রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স, আরজেডি। এখন আরজেডি এবং কংগ্রেস তারা প্রমাদ গুনছে এই কারণেই যে অনেকেই ধরে থাকেন যে ওখানে একটা যাদব এবং মুসলিম যে সমীকরণটা রয়েছে, ওয়াইএম সমীকরণ, সেই সমীকরণে তেজস্বী যাদব, তার আগে তার বাবা লালু প্রসাদ যাদব দীর্ঘদিন বিহার শাসন করেছেন, অনেকটাই উল্টে দিতে পেরেছেন। এক সময় জয়প্রকাশ নারায়ণের যে আন্দোলন, সেই আন্দোলনে লালু প্রসাদের ঘনিষ্ঠ সহযোগী নীতিশ কুমার হচ্ছে কুর্মি এবং কৈরি, এই দুটো অত্যন্ত পিছড়ে বর্গের দুটি যে জাতি, সেই জাতিকে একত্রিত করে এবং তার সাথে উচ্চবর্ণের একটা মিলন ঘটাতে পেরেছিল, যেহেতু বিজেপি সেখানে তাদের সাথে জোট হয়ে সরকার তারা দীর্ঘদিন পরিচালনা করেছে। ফলে নীতিশ কুমারের কাছে অনেকটা ইজি হয়ে গেছে। জাতিভিত্তিক এই রাজনীতিতে তিনি সংখ্যাগরিষ্ঠ জাতির প্রতিনিধিত্ব না করেও মূলত বিজেপির সহযোগিতায় প্রায় 20 বছর ধরে তিনি বিহার শাসন করছেন, এবং বিজেপি বরাবরই হচ্ছে সেখানে নীতিশ কুমারের আশ্রয়ই তাদের থাকতে হয়েছে, যদিও এই পরিস্থিতি হবার তাদের ছিল না। কিন্তু কেন এই পরিস্থিতি হলো? ওই যে জাতিভিত্তিক ভোট ব্যবস্থা, বিহারে এই ব্যবস্থা যখন চলছে তখন ঠিক 3.5 বছর আগে জন সুরাজ তৈরি করে প্রশান্ত কিশোর বিহারে একটা রাজনৈতিক তরঙ্গ তৈরি করতে চলেছেন, এবং অনেকেই এখন বলছেন যদিও নির্বাচনে তিনি জিতবেন কিনা। জন সুরাজ বিহারের সবকটি আসনে তারা প্রার্থী দেবে, ইতিমধ্যেই ঘোষণা করেছে, তারা কোনো জোটের মধ্যে নেই। একদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সের মধ্যে রয়েছে আরজেডি, কংগ্রেস, সিপিআইএমের লিবারেশন, সিপিআইএম, সিপিআই এরা রয়েছে, এছাড়া অন্যান্য আরও 2-1টি বামপন্থী দল এরা রয়েছে, এবং অন্যদিকে এনডিএ, সেখানে রয়েছে জেডিইউ, বিজেপি এবং রামবিলাস পাসওয়ানের যে দল লোক জনশক্তি পার্টি, যেটা এখন তার ছেলে সেটাকে পরিচালনা করছেন। তিনি হুমকি দিয়ে রেখেছেন তিনিও সব আসনে প্রার্থী দেবেন, আদপে সেটা হবে না, এটা দর কষাকষি চলছে। চিরাগ পাসওয়ান তিনি জানেন যে এই ধরনের না বললে
হয়তো তাদের যত সংখ্যক আসন দরকার, কারণ আসন তো কিছু লোককে বিতরণ করতে হবে, না হলে কি করে পার্টিটা থাকবে বলুন, আপনারাই বলুন। তো এই কারণে হচ্ছে তিনি এটা জানিয়েছেন, অর্থাৎ সেখানে দুটো প্রবল প্রতিপক্ষ এবং থার্ড ফ্যাক্টর হিসাবে রয়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। জন সুরাজ রাজনীতিতে এসে একটা বেশ বলা যায় ঘরের মধ্যে তরঙ্গ তুলেছে। কীরকম সেটা? বিহারে 3.5 বছরে প্রায় 3000-এর মতো গ্রাম পঞ্চায়েতে ঘুরে ঘুরে তিনি প্রচার করেছেন যে বিহারে উন্নয়ন বা বিকাশ কি করে হবে। আপনারা নিজেরাই তো উন্নয়ন বা বিকাশ কখনো চাননি। আপনারা কখনো কি ভোট দিতে গেছেন নিজেদের ছেলে মেয়েদের কথা চিন্তা করে? তো করেননি। আপনারা ভোটের সময় দেখা গেছে আজ তার জাতির কোন প্রার্থী রয়েছে সেই প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন। এবং কি যেটা হয় বিহারের রাজনীতিতে, কেননা অনেক ইউটিউবাররা ইতিমধ্যেই নেমে গেছেন, তারাও বলছেন, এবং অনেক ভিডিও এরকম দেখতে পাচ্ছি সেখানে তারা বলছেন যে বিশেষ করে ইউথ যারা বলছেন তারা বলছেন যে এখানে তো ভোট দেওয়া হয় হচ্ছে 1 বোতল মদ আর হচ্ছে মুরগির মাংস ভাত, একদিন ভালো করে খাইয়ে দিলেই সেই প্রার্থীকে তারা ভোট দেবেন। এই যে জাতিভিত্তিক ভোট, মানে আমি কোন জাতি, কেউ হচ্ছে ক্ষত্রিয়, কেউ ব্রাহ্মণ, কেউ কুর্মি, কৈরি, যাদব, মুসলমান, এই রকমভাবে হচ্ছে যদি ভোট হয় তাহলে উন্নয়ন বা বিকাশের প্রশ্ন পিছিয়ে থাকবে। প্রশান্ত কিশোর বলছেন যে বিহারের অবস্থা আপনারা যতটা দেখছেন তার থেকে ভয়ঙ্কর, গভীর এবং করুণ অবস্থা। এবং সেই বিহারে এই মুহূর্তে যে পরিস্থিতি সেখানে রয়েছে, গোটা ভারতবর্ষে উন্নয়নের নিরিখে 28 নম্বর স্থানে রয়েছে। অনেকেই প্রশান্ত কিশোরের ক্যারিশমা নিয়ে অবহিত। ইলেকশন স্ট্র্যাটেজিস্ট ছিলেন, তার আগে 10 বছর তিনি রাষ্ট্রপুঞ্জে চাকরি করেছেন। এই 20 বছরের অভিজ্ঞতা মিলিয়ে তিনি বিহারবাসীর কাছে আবেদন করছেন যে মুখ্যমন্ত্রিত্ব বা কোনো কিছু পদ নয়, অন্তত জীবনে একবার তিনি দেখতে চান। এবং তিনি বিশেষ করে মহিলাদের কাছে আবেদন করছেন, তার কারণ মহিলারা বিশ্বাস করেন নীতিশ কুমারের সময় বিহারের পর্যাপ্ত উন্নয়ন হয়েছে এবং মহিলাদের সশক্তিকরণ হয়েছে এবং বিহারে মদ বন্ধ করা হয়েছে। নীতিশ কুমার বিষয়টা আদপেই তা না, একদিকে মদ বন্ধ হয়েছে কিন্তু অনলাইনে বাড়িতে এসে মদ পৌঁছে যাচ্ছে। যে মদের বোতলের দাম 100 বা 200 টাকা সেটা 600 টাকায় বিক্রি হচ্ছে। এমনি উপর থেকে মদ নিষিদ্ধ, ফলে মদের এই কালোবাজারি করে প্রচুর লোক ভালো পয়সা করে নিয়েছে। এরকম একটা বিহারের অবস্থা। ফলে বিহারে আজকে শিক্ষার হার বেড়েছে, এটা ঠিক কথা। বিহারের বহু ছেলেমেয়েরা রয়েছে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তারা বসছে, কিন্তু বিহারে পরীক্ষা হয়ে গেছে, লিস্টও বেরিয়ে গেছে, কিন্তু নিয়োগ নেই। তারপর তড়িঘড়ি নির্বাচনের আগে কেউ 2.5 লাখ নিয়োগ করে দিল, কেউ 3 লাখ, কখনো নিয়োগ হলো। আর এই নিয়োগ নিয়ে তখন শুরু হয় রাজনীতি। দেখো আমি 3 লাখ একসাথে চাকরি দিয়েছে, মানে 10 বছর চাকরি হলো না, একসাথে মিলিয়ে 2.5 লক্ষকে চাকরি দেওয়া হলো। ফলে বিহারের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার অনুপাতে যে শিক্ষিত সমাজ তারা বেকার বসে আছে এবং ফ্রাস্ট্রেটেড। একটা বড় অংশের জনশক্তি বিভিন্ন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছে 10-12 হাজার টাকা বেতনে, এবং সেখানকার ভূমিপুত্রদের সাথে কখনো কখনো একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে। এই সমস্ত বিষয়কে নিয়ে প্রশান্ত কিশোরের যে বক্তব্য সেটা হচ্ছে পলায়ন। বিহারের রাজনীতিতে হচ্ছে পলায়ন, অর্থাৎ এখানে বিহার ছেড়ে পালিয়ে চলো। এই পালিয়ে গিয়ে গোটা ভারতবর্ষে তারা ছড়িয়ে পড়ছেন, কখনো কখনো হয়তো টুকটাক অনেকে বিদেশেও চলে যাচ্ছে। এই জায়গাটা থেকে সত্যিই তো একটা পরিবর্তন দরকার। ভারতবর্ষের রাজনীতিতে যদি এই রকম জাতিভিত্তিক নেতাকে নির্বাচনে দাঁড় করানো হয় বা তিনি নির্বাচিত হয়ে যদি ওইভাবে আসেন, তাহলে সেই জাতির কি উন্নতি হলো, বা তারই শুধু উন্নতি হলো, বাকিরা বঞ্চিত থাকলো। এরকমও শোনা যাচ্ছে যে কোনো জাতি থেকে প্রার্থী তিনি নির্বাচিত হয়ে এসছেন, শুধুমাত্র সেই জাতির মানুষের ফোনই তিনি ধরেন, বাকি কারোর ফোন ধরেন না। এইভাবে চলতে গেলে তো একটা দেশ গোটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে পড়বে, এটা তো স্বাভাবিক। আর ঠিক এই ঘটনাটাই ঘটেছে বিহারে, যে কারণে এবারের বিহারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রশান্ত কিশোর তিনি একটা যে মডেল দিতে চেয়েছেন, এই মডেলটা হচ্ছে অনেকেই হচ্ছে ইস্তেহার প্রকাশ করেন, আমি ক্ষমতা এলে এই করব, 2 টাকা কেজি চাল দেব, বা শিল্পায়ন করব, এই করব, হ্যানা করব। তারপর মানুষও তাই চলতে চলতে সেই যে ইস্তেহার সেটা খুলেও আর দেখেন না যে কী প্রতিশ্রুতি দিয়েছিল। আমাদের দেশের রাজনৈতিক কালচারে জনগণের মধ্যে এখনও পর্যন্ত সেই চেতনা নেই যে আগেরবার যে
এই প্রতিশ্রুতি দিয়েছিল, কতজন সেই প্রতিশ্রুতি রাখতে পেরেছে? এটা যেমন জনসাধারণের মধ্যে নেই, সংবাদ মাধ্যমে ওই বিষয় নিয়ে খুব একটা চর্চা করে না, যে আগের বারেই ছিল হচ্ছে আপনার প্রতিশ্রুতি কতটা অ্যাচিভ আপনি করতে পেরেছেন, আপনি বলুন। ফলে তার সুযোগ তো নেবেই। যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন নির্বাচনে জিতে আসেন, ঘাঘু লোক হন তারা, যে সে ব্যক্তিত্ব তারা নন। তারা জানেন এত কিছু কাঠখড় পুড়িয়েছি, জিতে এসেছি, এইবার দেখা যাবে ইলেকশনের সময় নামবো, তারপর হচ্ছে আবার সেই একই খেলা। কিন্তু এবারের খেলাটা একটু কঠিন হয়ে গেছে। সে তেজস্বী যাদবের কথাই বলুন বা নীতিশ কুমারের কথা বলুন। নীতিশ কুমার দীর্ঘদিন মুখ্যমন্ত্রিত্ব করেছেন, ভারতের রাজনীতিতেও তিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন। তিনিও হয়তো মনে মনে স্বপ্ন দেখতেন একদিন প্রধানমন্ত্রীও যদি হয়ে যাওয়া যায়, কিন্তু সেগুলো তো কষ্টকল্পনা অনেক ক্ষেত্রেই হয়। অনেকে এরকম এই গাজরের স্বপ্নে তারা সারা জীবন চেস করতে থাকেন। নীতিশ কুমারের বয়স হয়েছে, তিনি তা বলছেন যে তিনি এখন কোনো বিষয়ে কোনো মন্তব্যই রাখেন না, বলা যায় নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। তো তার উপর কতটা আশা করা যায়? ফলে যথেষ্টই ফাঁপড়ে পড়েছে তাদের জোট, অর্থাৎ জেডিইউ, বিজেপি এবং চিরাগ পাসওয়ান, তরুণ বয়সী চিরাগ পাসওয়ান। এই সুযোগে তিনিও চাইছেন যে তার পার্টির জনভিত্তি বাড়ুক এবং তিনি বেশ কিছু আসন বেশি চাইছেন, দাবি করেছেন। ফলে সেই জোটের মধ্যে কিন্তু একটা বেশ কঠিন পরিস্থিতি। আর অন্যদিকে একেধারে যদি এরকম মানুষ, বৃহৎ সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, মৃত ব্যক্তি বাদ দিলেও, তাহলে যথেষ্ট কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে আরজেডির কাছে। যাদব এবং মুসলিম ভোট ব্যাংকে যদি কোনো রকমভাবে এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু যথেষ্ট চাপে পড়বে আরজেডি। অনেক রক্তক্ষয়ী বিহারের পরিস্থিতি হয়েছে। সিপিআইএমএল লিবারেশন তারা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল হচ্ছে বিগত বিধানসভা নির্বাচনে 20টির মতো আসন তারা জয়লাভ করেছিল। এবারের নির্বাচনেও তারা প্রার্থী দেবেন এবং লোকসভায় বিহার থেকে দুটি আসন তারা জয়লাভ করেছিল নিজেদের খুবই স্বল্প সীমিত ক্ষমতায়। মূলত গরিব মানুষের একটা বড় অংশের আস্থা তাদের উপর তৈরি হয়েছে, এটাই তাদের পুঁজি। এছাড়া অনেকটাই হচ্ছে ক্ষয়িষ্ণু শক্তি ওখানে সিপিআইএম, সিপিআই, বিশেষভাবে সিপিআই একসময় বিহারে যথেষ্ট শক্তিশালী ছিল, অনেক সিট তারা বিধানসভায় পেত, কিন্তু এখন এই মুহূর্তে তারা ক্ষয়িষ্ণু শক্তি। প্রশ্ন হচ্ছে তারপরেও কি নিশ্চিত করে বলা যায় যে প্রশান্ত কিশোরের জন সুরাজ বিহারের নির্বাচনে তারা বিরাট কোনো সাফল্য তারা দেখাতে পারবে? অনেকেই বলছেন, এই প্রশ্ন করলে অনেকেই হয়তো উত্তরটা এটাই হবে, হয়তোবা। তার কারণ তার বক্তব্যকে কেউ অস্বীকার করতে পারছেন না। বিহারে 3.5 বছর ধরে তিনি বিভিন্ন জনসভা করেছেন, গ্রামে থেকেছেন, টেন্ট খাটিয়ে থেকেছেন, মানুষের মধ্যে এটার প্রভাব ফেলেছে। তার কারণ অতীতে কোনো রাজনীতিবিদকে তারা দেখেননি। এই যে মহাত্মা গান্ধীর উদাহরণ দিলাম চম্পারণে, সে তো সেই কবেকার কথা, সেই 1919-20 ওই সময়কার কথা, বা 21ও হতে পারে, এক্স্যাক্টলি ঠিক আমার ডেটটা মনে নেই। সেই সব মানুষ কি এখনও বেঁচে আছেন? এগুলো অনেকে লোককথা বা মুখে মুখে শুনেছেন, কিন্তু চাক্ষুষ তো দেখেননি। তারা কি দেখেছেন? একেবারে হাতে হচ্ছে বাহুবলীদের মতো, কারোর হাতে পিস্তল, কারোর হাতে এলএমজি, মোটা মোটা সোনার চেন, পায়ে হচ্ছে সাদা স্নিকার, স্করপিওর হচ্ছে লাইন দিয়ে নেতা চলেছেন বিহারে। এরকম একটা রাজনৈতিক পরিমণ্ডলে বিহারে এক সময় বলা হতো লালু প্রসাদের সময়কে জঙ্গল রাজ। মানুষ ঘর থেকে বেরোতে পারত না, সন্ধেবেলা হলেই রাস্তাঘাটে দখল নিত যত যারা হচ্ছে মদের ব্যাপারী বা হচ্ছে জুয়ারি বা হচ্ছে গুন্ডা মস্তান এরা, এবং মহিলারা সেভাবে বেরোতেন না। কিন্তু নীতিশ কুমারের সময় আসার পর নীতিশ কুমার কিন্তু প্রথম 10 বছরে বিহারের একটা ব্যাপক পরিবর্তন ঘটিয়েছিলেন, যে কারণে আজকের বিহারে একটা মানুষের মধ্যে এই অন্তত বক্তব্যটা এসেছে, এত বছর পর আমরা পেলামটা কি। গোটা দেশের ক্ষেত্রে গিয়ে তারা বিহারের অনেকেই বলছেন যে সারা ভারতবর্ষে মেট্রো রেল হয়েছে, সেই মেট্রো রেল তো আমরাই গিয়ে শ্রম দিয়ে তৈরি করলাম, আমরা কি পেলাম? এই আমরা কি পেলাম এখান থেকেই কিন্তু প্রশান্ত কিশোর তার যে মডেলটা, যেটাকে বলা হয় এই ধরনের মডেলকে ডেভেলপমেন্টাল মডেল ঠিক বলে না, এগুলোকে বলা হয় যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ঠিক কী কী পদক্ষেপ নেওয়া উচিত, পলিসি মেকিংয়ের কথা, তথা পলিসি বেসড যে রাজনীতি, সেটাকে ঠিক প্রচলিত রাজনীতির যে বয়ান, সে বয়ানের সাথে মিলবে না। তিনি বারবার বলেছেন যে আমাকে সময় দেওয়া হোক,
যদি জিতে আসি 1 ঘন্টার মধ্যে মদের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং পুরো হবে, এবং সরকারের যে এক্সচেকারে যে টাকা আসবে সেই টাকায় প্রাথমিক স্কুলের সমস্যা মিটে যাবে। 14,000 কোটি টাকা বিহারে শিক্ষা খাতে বরাদ্দ হয়। এই 14,000 কোটিকে কিভাবে তিনি বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ করবেন সেই বিষয়টাকেও তিনি প্রত্যেক জনসভায় বলছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন। অন্য রাজ্যে গিয়ে 10-12 হাজার টাকার চাকরি করার জন্য এবং দেশের মানুষ তাদের বাড়ির মা বাবারা অপেক্ষায় থাকে ছেলে কবে ফিরবে, সেটা আর করতে হবে না। 10-12 হাজার টাকার চাকরি বিহারে অনায়াসে করা যায়। সেটা বলছেন যে নির্বাচনে এলে 1 মাসের মধ্যে থেকে এই কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ পলিসি মেকিংয়ের উপর যে বক্তব্য দিচ্ছেন সেটা বিহারের তরুণ সমাজকে ভীষণভাবে আকৃষ্ট করছে, করাটা খুবই স্বাভাবিক। সুতরাং গেম চেঞ্জার কি হতে পারবেন প্রশান্ত কিশোর, যিনি রাজনীতির অনেক পাশা বদলে দিতে পেরেছেন। 2021 সালে তিনিই তো বলেছিলেন যে কোনো অবস্থাতেই বিজেপি 100 ক্রস করবে না, যদি করে তৎক্ষণাৎ 1 ঘন্টার মধ্যে তিনি এই পোল স্ট্র্যাটেজিস যেটা তিনি করেন সেটা তৎক্ষণাৎ 1 ঘন্টার মধ্যে ছেড়ে দেবেন। আর হলেও ঠিক তাই। তার শেষ এটাই ছিল হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট হিসাবে কাজ। বিজেপি আটকে গেল 77-এ। এরকমই ক্যারিশমা প্রশান্ত কিশোর, কিন্তু স্ট্র্যাটেজি দেওয়া এক জিনিস, সেই স্ট্র্যাটেজিকে আত্মসাৎ করে জনপ্রিয় নেতারা বিভিন্নভাবে তারা ভারতবর্ষে ক্ষমতায় আসেন। কেন ভারতবর্ষের মানুষ দেবদেবীকে যেরকম পছন্দ করেন, তারা বেশ এই ধরনের নেতা দেখলে বেশ খুশি হন। জনসাধারণের সে কি ভক্তি উছলে পড়ে। সেই ধরনের দেশে সত্যি কথা এই ধরনের কথাগুলো বলে পরিবর্তন আনা কি সম্ভব? লোককে জিজ্ঞেস করলে হয়তো বিহারের অনেক মানুষই এখন বলছেন হ্যাঁ নীতিশ কুমারকেই ভোট দেবো, কেউ বলছেন তেজস্বীকেও কেউ বলছেন, অন্যান্য বলছেন, প্রশান্তকেও না ভালো বলছেন। কিন্তু তরুণ সমাজের মধ্যে কিন্তু একটা স্বপ্ন জানেন, তারা এক কাটটা, তারা কিন্তু বলছেন যে একদম জিজ্ঞেস করলে বলে ইসবার প্রশান্ত কিশোর জনসুরাজ। দেখা যাক, আমরা অপেক্ষায় থাকবো। এবং আজকে রিয়েল স্টোরিতে আমি সুজিত চট্টোপাধ্যায় আপনাদের কাছে ঠিক এই জায়গাটাই তুলে ধরতে চেয়েছিলাম যে বিহারের রাজনীতিতে একদিকে নির্বাচন কমিশনের যে অ্যাকশান, তার রিয়াকশানে বিভিন্ন রাজনৈতিক দল ঠিক কী পদক্ষেপ নিচ্ছে, তাদের প্রচার ঠিক কীভাবে যাচ্ছে, রিয়েল স্টোরিতে আমি এইটাই আপনাদের কাছে আজকে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।